বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কেমন আছো সবাই? আমাদের আগের ক্লাসগুলো আমরা চেষ্টা করেছি ভালো করার। তোমরা কতটা বুঝেছো জানি না, যেহেতু দেখা সাক্ষাৎ নেই। যদি সময় সুযোগ হয় আবার আমরা একত্রিত হব, এই প্রত্যাশায় আজকে শুরু করছি। আমাদের আজকের বিষয় স্পেনে মুসলিম শাসন। আমরা সময়ের স্বল্পতার জন্য এই অধ্যায়টি পড়াতে পারিনি, যার ফলে আমি আজকে তোমাদের জন্য স্পেনে উমাইয়া শাসন প্রতিষ্ঠায় তৃতীয় আব্দুর রহমানের অবদান এর কিছু অংশ সংক্ষিপ্ত আকারে বর্ণনা করার চেষ্টা করব। তোমরা হয়তো জানো যে অধ্যায়টি আমরা পড়াতে পারিনি, যার ফলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। এজন্য বিষয়টি সম্পূর্ণ নতুন। এই সেই আব্দুর রহমান, যার চিত্রটি পাশে দেখছো, তিনি 891 সনের 7 অথবা 11 জানুয়ারি কর্ডোবায় জন্মগ্রহণ করেন। তার এই জন্মের তারিখ নিয়ে বিতর্ক ঐতিহাসিকদের। চিন্তার কিছু নেই, এই জন্ম সনের তারিখ আমাদেরও বিভ্রান্তিতে আছে চলে। তারপরও ঐতিহাসিকরা একটি মতে এসেছেন, হয় 7 অথবা 11 জানুয়ারি। আমরা সেদিকে যাব না। এই আব্দুর রহমানের পিতা ছিলেন আবদুল্লাহ, মাতা ছিলেন মুজনা, যার মুসলিম নাম ছিল মারিয়া। যেহেতু মারিয়া মুসলিম নাম, তো আমরা ধরে নিতে পারি, অনুমান করতে পারি তার মা খ্রিস্টান ছিলেন। তিনি ছোটবেলাতেই পিতামহের তত্ত্বাবধানে বিদ্যা অর্জন করেছিলেন। পিতামহ তার সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন। ইতিহাসের প্রত্যেকটি অধ্যায়ে তিনি তা বাস্তবায়ন করেছেন। তিনি যেমন ছিলেন মার্জিত, জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ এবং একজন শ্রেষ্ঠ শাসকও বটে। ওই সময়ের আলেম ওলেমাগণও তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। পিতার মৃত্যুর পরে 912 সনে তিনি স্পেনের সিংহাসনে আরোহণ করেন। আমরা তার জীবনী, শাসনকাল পড়ে যতটুকু বুঝি, তা থেকে আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত আকারে এই 8টি বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। তিনি সিংহাসনে আরোহণ করে একটি বাহিনী গঠন করেছিলেন, যাকে আমরা স্লাভ বাহিনী বলি। ইতিহাসে লেখা আছে এরপরে তিনি যে কাজটি করেছিলেন তা হল বিদ্রোহ দমন। সাম্রাজ্যের সুশাসনের জন্য তিনি দক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। দেশের উন্নয়নের জন্য শিল্প বিপ্লব ঘটিয়েছিলেন। জ্ঞান বুদ্ধি আহরণের জন্য জ্ঞান চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশীয় ও বৈদেশিক সুসম্পর্ক বজায় রাখার জন্য পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন এবং ইতিহাসকে স্থায়িত্বের জন্য স্থাপত্যের বিকাশ ঘটিয়েছিলেন। শুধু তাই নয়, জনকল্যাণে, জনস্বার্থে, জনগণের উপকারের জন্য কৃষি ও ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটিয়েছিলেন। তার গৃহীত পদক্ষেপগুলো আমরা এইভাবে আলোচনা করতে পারি। স্লাভ বাহিনী গঠন আব্দুর রহমানের অন্যতম কৃতিত্বের একটি অংশ।
স্পেনে ওই সময়ে জাতি উপজাতীয় বংশ লোকদের বসতি ছিল। তিনি উমাইয়ার শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য জার্মান, ফ্রাঙ্কি এবং ইতালীয় বংশোদ্ভূত লোকদের সমন্বয়ে একটি শক্তিশালী বাহিনী গঠন করেছিলেন, যাকে ইতিহাসে স্লাভ বাহিনী নামে পরিচিত। আর এই বাহিনীকে শক্তিশালী এবং আঞ্চলিকতা মুক্ত রাখার জন্য তিনি তাদেরকে আরবি ভাষা ও রীতিনীতি গ্রহণে বাধ্য করেছিলেন। তার এই বাহিনী তার অত্যন্ত বিশ্বস্ত ছিল। তাদের সাথে যদি আধুনিক যুগের কোনো বাহিনী তুলনা করা যায়, তাহলে আমরা দেখি আমাদের দেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যাকে আমরা বলি, এই স্লাভ বাহিনী ওই সময়ে তৃতীয় আব্দুর রহমানের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কাজ করেছিল। এরপরে দেখি তার বিদ্রোহ দমন। সিংহাসন আরোহণকালে অনেকেই তাকে বাধা দিয়েছিল, অনেকেই তার বিরোধিতা করেছিল। তিনি তাদেরকে বিনা শর্তে আত্মসমর্পণের একটি সুযোগ দিয়েছিলেন। যারা এই শর্ত অনুসরণ করে আত্মসমর্পণ করেছিলেন তাদেরকে ক্ষমা করেছিলেন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করেছিলেন। আর যারা তার এই আত্মসমর্পণের শর্তে আসে নাই, তাদেরকে কঠোর হস্তে দমন করেছিলেন। তাদের মধ্যে বিখ্যাত ছিলেন সেভিলের এক বিদ্রোহী মোহাম্মদ, নিরানিয়ার বিদ্রোহী আমিরের বশ্যতা স্বীকার করলেও পরবর্তী সময়ে তিনি আবার বিদ্রোহ করেন, ফলে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তাছাড়া একসময় তার বিশ্বস্ত সেনাপতি বলবো ওমর বিন হাফসুনও তার বিরোধিতা করায় তাকে প্রাথমিকভাবে ক্ষমা করা হয়েছিল। পরবর্তীতে 928 খ্রিস্টাব্দে তাকে পরাজিত করে, শুধু তাই নয়, তার বংশধরদেরকে পর্যন্ত তিনি সমূলে ধ্বংস করেছিলেন। 930 সনে বাদাদুদ বিদ্রোহ, 932-এ টলেডোর বিদ্রোহ এবং 955 থেকে 58 পর্যন্ত অর্ডোনা ও সানচু সম্প্রদায়কে দমন করেছিলেন। এই দমনের মধ্য দিয়েই স্পেনে একটি স্থায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল। এরপরে দেখি আমরা তিনি একজন দক্ষ শাসক এবং ন্যায় বিচারক ছিলেন। শাসক বলবো এই জন্য যে তিনি তার যোগ্যতা বিজ্ঞতার পরিচয় দিয়ে বিদ্রোহীদের যেমন দমন করেছিলেন এবং আত্মসমর্পণকারী প্রত্যেক বিদ্রোহীকে তিনি স্পেনে বসবাসের সকল প্রকার সুযোগ সুবিধাও দিয়েছিলেন। শুধু তাই নয়, তাদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য, বিদ্রোহী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে রাখার জন্য, তাদের কার্যকলাপ পরোক্ষভাবে দেখাশোনার জন্য স্লাভ ও দাসমুক্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি বাহিনী গঠন করেছিলেন, যারা ওই সময়ে বিদ্রোহীদের কর্মকাণ্ড সম্পর্কে তৃতীয় আব্দুর রহমানকে অবহিত করতেন। তারই সুবাদে নিজ পুত্র এর মধ্যে বিদ্রোহের আওতায় পড়েছিলেন। বিচারে তিনি তার পুত্রকেও মৃত্যুদণ্ড দিতে কার্পণ্য বোধ করেননি।
তিনি একজন দক্ষ সমরনেতা ছিলেন। তার এই দক্ষতার জন্য, তার এই বীরত্বের জন্য এই স্লাভ বাহিনী ছাড়াও তিনি স্পেনের বারবার ও খ্রিস্টানদের সমন্বয়ে 1,50,000 সৈন্যবাহিনীর একটি বাহিনী গঠন করেছিলেন এবং এই বাহিনী ছিল দূরদমনীয় বাহিনী, যাদের কাজ ছিল সেনাবাহিনীর শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় প্রশাসনের গোপনীয় কার্যকলাপ সম্পর্কে খলিফাকে অবহিত করা। আব্দুর রহমান শুধু একজন দক্ষ শাসকই ছিলেন না, ন্যায় বিচারকই ছিলেন না, দেশ উন্নয়নের জন্য শিল্প বিপ্লবও ঘটিয়েছিলেন। তার শাসনামলে স্পেনের আনাচে কানাচে শিল্প কারখানা স্থাপনে ব্যাপক প্রসার ঘটেছিল। তার সময়ই কর্ডোবা, সেভিল সহ অন্যান্য শহরে বিশেষ ধরনের সিল্ক, রেশমি, পশমি কাপড় তৈরি কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল। চামড়া ও বিভিন্ন ধরনের দাতব্য কারখানা প্রতিষ্ঠা ছিল তার অন্যতম। ওই সময়ে চামড়া, কাগজ, সুগন্ধি এবং জুতার কারখানার জন্য বিখ্যাত স্পেন আব্দুর রহমানের পৃষ্ঠপোষকতায় স্থাপিত হয়েছিল। শুধু তাই নয়, তার সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 3,000 গ্রামে গুটি পোকার চাষ করা হতো। স্পেনের তৈরি তরবারি, বর্ম, প্রদীপ এবং লৌহের দরজা আজ অবধি সারা বিশ্বে সমাদৃত। চামড়া শিল্পের জন্য আজও স্পেন প্রসিদ্ধ। আব্দুর রহমান শুধু একজন শিল্প বিপ্লবী নেতাই না, তিনি তার আশেপাশের রাজ্যের শাসকদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য একটি পররাষ্ট্র নীতি গ্রহণ করেছিলেন। বিশেষ করে ওই সময়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফাতিমীয়দের নামধারী কিছু লোক প্রায় সময়ই স্পেনে বিদ্রোহীদের উস্কানি দিত বলে প্রমাণিত হওয়ায় তিনি তাদের সাথে দূত বিনিময়ের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তার 18 বছর রাজত্বকালে সরকারি কর্মচারী, আমত্তবর্গ, রাজ্যের ধনী গরিব, আরব অনারব, মুসলিম, জার্মান, ফ্রান্সের সকল দেশের রাষ্ট্রদূতগণ তার আতিথেয়তা গ্রহণ করেছিলেন এবং তিনি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার সর্বাত্মক চেষ্টাও করেছিলেন, যার ফলে ফাতিমীয়দের সাথে 952 সাল পর্যন্ত সিউতা ও মরক্কো আব্দুর রহমানের অধীনেই ছিলেন। এরপরে দেখি আমরা আব্দুর রহমান বিশাল একটি জ্ঞান চর্চা কেন্দ্র স্থাপন করেছিলেন। বিভিন্ন দেশের ঐতিহাসিক বর্ণনা থেকে বিভিন্ন দেশের জ্ঞান পিপাসু ব্যক্তিবর্গ তার এই গবেষণাগারে বিদ্যা অর্জনের জন্য এসেছিলেন বলে আমরা ইতিহাসে দেখি। তাদের মধ্যে অন্যতম ছিলেন দার্শনিক মাসারা। এই নামগুলো মনে রাখবে, এই জন্য ছোট ছোট প্রশ্নের মধ্যে এই নাম, এই তথ্যগুলো দিয়ে প্রশ্ন করা হয়। ঐতিহাসিক ইবনুল আহমাদ, বিখ্যাত চিকিৎসক আবির বিন সাইদ। তোমাদের মনে রাখা দরকার, ওই সময়েও
প্রত্যেকটি মুসলিম দেশে বড় বড় চিকিৎসায় যারা দক্ষ ছিলেন তাদের অধিকাংশই ছিলেন মুসলিম। ইয়াহইয়া বিন ইসহাক এবং বিখ্যাত কূটনীতিক হামদাই ইবনে সাপরুত, যাকে ইউরোপের সংযোগস্থলের স্থপতি বলা হয়, সকল দেশের মধ্যস্থকারী হিসাবে তাকে চিহ্নিত করা হতো। এই সময় স্পেনের কর্ডোবায় বিখ্যাত উদ্ভিদবিদ্যা, গণিত, জ্যোতির্বিদ্যা, ইতিহাস, রসায়ন ও সাহিত্যে পড়াশোনার জন্য বিভিন্ন দেশ থেকে পণ্ডিতরা এসেছিলেন এবং প্রত্যেকেই আব্দুর রহমানের আতিথেয়তা গ্রহণ করেছিলেন এবং তিনি এই পণ্ডিতদের একটি অপূর্ব সমাবেশ কর্ডোবাতে গড়ে তুলেছিলেন, যার ফলে কর্ডোবাকে ওই সময়ে নয় আজ অবধি ইউরোপের জ্ঞানের বাতিঘর হিসাবে সুপরিচিতি দিয়েছিল। তার এই জ্ঞান আরোহণের জন্য তিনি ওই সময়ে এই বিজ্ঞ জ্ঞান পিপাসু পণ্ডিত ব্যক্তিদের জন্য প্রায় 60,000 পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল। জ্ঞান বিজ্ঞানের বিখ্যাত শহর কর্ডোবা, সেভিল, মালাগা এবং গ্রানাডায় ওই সময়ে তিনি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। আব্দুর রহমানের কৃতিত্বের ইতিহাসের সাক্ষী হিসাবে পাশে দুটি চিত্রের বর্ণনা উল্লেখ করেছি। একটি হলো তার জাঁকজমকপূর্ণ রাজদরবার, অন্যটি হলো বিখ্যাত গ্রানাডা মসজিদের ভিতরের অংশ। বাইরের অংশ আমি পরের স্লাইডে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এবার দেখি আমরা আব্দুর রহমান কৃষি ও ব্যবসা বাণিজ্যে কি কাজ করেছিলেন। কৃষি উন্নয়নের জন্য আধুনিক যুগের জলসেচের ব্যবস্থা তিনিই প্রথম উদ্ভাবন করেছিলেন। তার সময়ই কূপ খনন, পাত, জলাশয়, নালা তৈরি করে কৃষি উন্নয়নের উৎকর্ষতা সাধন করেছিলেন। শুধু তাই নয়, আজকের আধুনিক যুগের জৈব সার ব্যবহারের পদ্ধতি এই আব্দুর রহমানের সময়ে এক কৃষি বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন। কৃষিকে আধুনিকায়ন করার জন্য এবং পতিত জমিতে ফল চাষের বাগান তৈরি এবং বাগানে ফুলের চাষ করা আব্দুর রহমানের কৃতিত্ব। কৃষি উন্নয়নের জন্য ওই সময়ে ইবনুল আইয়াম নামে এক কৃষিবিদ একটি বই রচনা করেছিলেন। সেই বইটিতে প্রায় 585টি গাছ এবং 55টি ফলমূল উৎপাদনের পদ্ধতির বর্ণনা করা হয়েছে। যে বইটি আধুনিক যুগেও সমাদৃত, বইটির নাম হল আল ফিলাহা। এই নামটি হা আরবি শব্দ, যার ফলে বাংলায় লেখার ফলে দুটি হা হয়েছে, আর আরবিত উচ্চারণে দুটি হাই সংকলিত আছে। এবার দেখি আমরা ব্যবসা বাণিজ্যের জন্য আব্দুর রহমান কি করেছিলেন। ব্যবসা বাণিজ্যের জন্য সেভিল বন্দরকে তিনি সুসজ্জিতই করেন নাই, দেশের প্রত্যেকটি হাট বাজারেও ব্যবসা বাণিজ্যের উন্মুক্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। তার সময়ে স্পেনে চিনি, তুলা, শাল রপ্তানি করা হতো, আর ভারত, চীন, জার্মান হতে মধু, মোম, চীনা তৈজসপত্র এবং স্বর্ণরেণু আমদানি করা হতো। ভারত থেকে মশলা, চন্দন, কাঠ আমদানি ছিল স্পেনের বড় ব্যবসা। আর এই সমস্ত পণ্য সামগ্রী মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য তিনি
আমাদের আজকের আধুনিক যুগের বাণিজ্য মেলার আয়োজন করেছিলেন। ব্যবসা বাণিজ্যে দাম নির্ধারণের জন্য ওই সময়ে তিনি স্বর্ণ, রৌপ্য ও সিলভার মুদ্রার প্রচলন করেছিলেন। আমি তোমাদের জন্য দুটি সিলভার মুদ্রার প্রতীক উল্লেখ করেছি, ছবিতে আছে। এরপরে দেখি আব্দুর রহমান স্থাপত্য শিল্পে কতটা অবদান রেখেছিলেন। স্থাপত্যের প্রতি তার ভালোবাসা ছিল অগাধ। তিনি ওই সময় স্পেনে, কর্ডোবাতে, সেভিলে, মালাগা এবং গ্রানাডায় জাঁকজমকপূর্ণ মসজিদ, প্রাসাদ নির্মাণ করেছিলেন, যা আজও কিছু কিছু বিদ্যমান, আর অধিকাংশই কালের গর্ভে বিলীন হয়ে গেছে। তোমরা হয়তো জানো, তারেক বিন জিয়াদের স্পেনে আসার পূর্ব পর্যন্ত স্পেনে মুসলিম স্থাপত্য ছিল না। তারেক বিন জিয়াদের স্পেনে পদার্পণের পরেই, মুসলিম শাসন প্রতিষ্ঠার পরে, এই হলো একমাত্র আব্দুর রহমান ব্যক্তি যার প্রচেষ্টায়, সহায়তায় স্পেনে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল, যেগুলো আজও কালের সাক্ষী হয়ে আমাদের কাছে দৃশ্যমান। আমি তোমাদের দেখানোর জন্য পাশের চিত্রে বিখ্যাত কর্ডোবা মসজিদের রাতের আলোকসজ্জার একটি দৃশ্য স্থাপন করেছি। আমার মনে হয় এটি দেখে তোমাদের ভালো লাগবে এবং এই বিষয়টি পড়ার আগ্রহ জন্মাবে। আব্দুর রহমান সম্পর্কে আর যাই হোক, কোনো কিছু মনে না থাকলেও আমি যে ছবিগুলো তোমাদের দেখালাম, এই ছবিগুলো যদি মনে হয় তাহলে তার কার্যকালটাই তোমাদের মনে ভেসে আসবে। আমার বিশ্বাস, তার এই কার্যকাল তোমার মনে ভেসে আসলে যে কোনো প্রশ্নের, যে কোনো ধরনের প্রশ্নই করুক না কেন, তুমি খুব সহজ উত্তর দিতে পারবে। তার এই শৈল্পিক স্থাপত্য শিল্পের জন্য আজও মানুষ তাকে স্মরণ করে। কর্ডোবার জামে মসজিদ অন্যতম। তাছাড়া তিনি আল জাহারা প্রাসাদ, মদিনাতুল জাহিরা প্রাসাদ এবং অন্যান্য কিছু প্রাসাদ নির্মাণ করেছিলেন, যেগুলো কালের সাক্ষী হিসাবে আজও বিদ্যমান। 912 সনে যার উৎপত্তি, 961 সনে এসে তার সমাপ্ত। তৃতীয় আব্দুর রহমান দীর্ঘ 49 অথবা 50 বছর শাসন করে 961 সনের 16 অক্টোবর 73 বছর বয়সে ইন্তেকাল করেন এবং তাকে তার বংশধররা আল জোহরাম প্রাসাদের পাশেই সমাহিত করা হয়। পাশে যে চিত্রটি দেখছো, এই হলো তৃতীয় আব্দুর রহমানের সমাধিসৌধ, যার অভ্যন্তরে তার কবর অবস্থিত। আমি আশা করি আমার উপস্থাপিত বর্ণনা এবং চিত্রগুলো তোমাদের মনে দাগ কাটবে এবং তোমরা এই চিত্রগুলো মনে করলেই আব্দুর রহমান সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবে এবং সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবে। আগামী কোনো ক্লাসে আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থাকো। সবাই ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।